ভারতের জন্য বাংলাদেশ একটা গোল্ড মাইন। ভারত আমাদের গিলে ফেলবে, সোজা কথা। 24 বলতে চেয়েছে যে আমরা ভারতের আধিপত্য মানি না। চীনের সাথে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বৃহৎ গেমের খেলা, সেখানে আমরা খেলছি। $12 বিলিয়ন একটা মার্কেট ভারত এফোর্ড করে না। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের ক আলাপে আজকে আপনাদের সাথে ফারাবী হাফিজ। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠানে শেখ হাসিনাকে বক্তব্যের অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ, আপনারা জানেন। আমন্ত্রণ পেলেও বিমস্টেক যে সম্মেলন, সেখানে প্রধানমন্ত্রীর যোগদান এখন পর্যন্ত নিশ্চিত নয়। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রধান এখন ঢাকায়। ভারত বাংলাদেশের সম্পর্ক যেই জায়গাটায়, সেখানে এখন অনেক কিছু ক্যালকুলেশন আসলে করতেই হচ্ছে, এবং যে প্রক্রিয়ায় যে প্রতিক্রিয়া জানিয়েছে সেদিন বাংলাদেশ, গত 5ই আগস্ট শেখ হাসিনার সেখানে সংবাদ সম্মেলনের পর, সেটার পর আসলে এদিক সেদিক বিভিন্নভাবে ভাবতে হচ্ছে বিষয়টা আসলে কত দূর বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্ক। পরিচয় করে দিই আজকে যারা আমাদের সাথে গেস্ট রয়েছেন, যারা এই আলোচনা করবেন। জনাব আশরাফ কায়সার, তিনি সাংবাদিক, এবং ডক্টর এম শাহেদুজ্জামান, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তিনি এখনও পৌঁছাননি, কিছুক্ষণের মধ্যে পৌঁছালে তার কাছে আমরা যেতে চাই। আশরাফ কায়সার, যদি এই বিষয়টা নিয়ে বলেন। অনেকগুলো ছোট ছোট বিষয় আমরা বলেছি, বিশেষ করে সবশেষ আজকে আপনি দেখেছেন দীনেশ ত্রিবেদী, তিনি ভারতীয় হাই কমিশনার, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবং যেই বডি ল্যাঙ্গুয়েজ তার আপনি দেখেছেন, কেমন মনে হয়েছে আপনার? আমার মনে হয়েছে যে প্রায় 2 বছর হলো ভারতের সাথে আমাদের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষ করে সেদিন শেখ হাসিনার প্রেস কনফারেন্সে তার উপস্থিতি, ভার্বাল উপস্থিতি, অডিও উপস্থিতি, এবং যে কন্টেন্ট উনি বলেছেন, বিশেষ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, তাতে বাংলাদেশ সাংঘাতিকভাবে ক্ষুব্ধ হয়েছে। এবং বাংলাদেশের 54 বছরের ইতিহাসে, 55 বছরের ইতিহাসে এই ধরনের প্রেস নোট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কখনো দেখিনি। সাধারণত কূটনীতিতে অনেক ভাষা পরিহার করা হয়, অনেক রাগ, ক্ষোভ, অভিমান পরিহার করা হয়, কিন্তু এবারের প্রেস নোটে মনে হয়েছে, যেহেতু ওই প্রেস কনফারেন্সের দিনটি কিন্তু ছিল 5ই আগস্ট, যেই দিন আমরা বাংলাদেশে গণ অভ্যুত্থানকে উদযাপন করেছি এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে উদযাপন করেছি। ওই দিনটি ঠিক করা হয়েছিল, এবং তার আগেই কিন্তু বাংলাদেশ বারবার বলছিল যে তারা চায় না শেখ হাসিনা এই প্রেস কনফারেন্সে কথা বলুক। ভারত কিছুটা লেম এক্সকিউজ দিচ্ছিল যে এটি একটি বেসরকারি সংগঠন, তাদের ওই অর্থে নিয়ন্ত্রণ নাই, এবং পরবর্তীতে তারা বলল তারা শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না। দেখুন, এমনিতেই আমাদের ভারতের সাথে সম্পর্কের 2টি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। একটি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করার প্রেক্ষাপট, আরেকটি হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে ফ্যাসিবাদকে সমর্থন করার প্রেক্ষাপট। এই 2 প্রেক্ষাপটে ফ্যাসিস্টরা বারবার বলবেন 71-এর সমর্থনের কথা, যেখান থেকে তারা স্বামী স্ত্রী পর্যন্ত চলে এসেছেন, আর সাধারণ জনগণ বলবে 15 বছর আমরা কি দেখেছি। আমরা দেখেছি নির্বাচনগুলোকে তারা সার্টিফিকেট দিয়েছিলেন, তারা শেখ হাসিনার সাথে যথেষ্টভাবে কাজ করতেন, বাংলাদেশের জনগণের সাথে না, একটি দলের সাথে, একটি সরকারের সাথে। আর যেভাবে আমাদের চুক্তিগুলো হয়েছে শেখ হাসিনার শাসন আমলে, সেটি সাংঘাতিকভাবে সমালোচনার দাবি রাখে। বিশেষ করে আপনার যেভাবে ট্রান্সশিপমেন্ট হয়েছে, যেভাবে আমাদের একটি মাত্র, আপনি জানেন 54টি নদীর মধ্যে শুধু একটি নদীর চুক্তি রয়েছে ভারতের সাথে, বাকি 53টির কিন্তু নাই। কাজেই এরকম একটির মেয়াদ কিন্তু আগামী বছর, সেই একটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এ বছরের 12ই ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। তার মানে তার অনেক আগের থেকে আপনাকে নবায়নের ব্যাপারে কথা বলতে হবে। এখন এই যদি কূটনৈতিক পরিস্থিতি হয়, দেখুন একটি জ্বলন্ত সমস্যা ভারত পুষে রাখছে। আমরা কিন্তু 2 বছরে অনেক দূর এগিয়ে এসেছি,
আমরা আস্তে আস্তে বলার চেষ্টা করছি যে নতুন দেশ, নতুন রাজনীতি, নতুন স্বপ্ন, কিন্তু যেহেতু শেখ হাসিনা ওখানে পালিয়ে আছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে, এবং যেহেতু আওয়ামী লীগের মোটামুটি সব নেতারাই ওখানে পালিয়ে আছেন, কাজেই এটি একটি জ্বলন্ত সিচুয়েশন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। দেখুন, ভারত কূটনীতির ভাষায় আপনাকে বলতে চাবে শেখ হাসিনার বিষয়টি পাশ কাটিয়ে আমরা কি এগোতে পারি কিনা, এটি কূটনীতির ভাষা। বাস্তবতা হচ্ছে পারি না, কেননা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা এমনভাবে বদলে গেছে যেটি ভারতের হজম করতেও কষ্ট হচ্ছে। আজকে আপনি যে রয়ের প্রতিনিধির কথা বললেন বা প্রধানের কথা বললেন, এগুলো প্রাতিষ্ঠানিক কিছু যোগাযোগ হচ্ছে, কিন্তু আপনি জানেন যে প্রায় 19 মাস বাংলাদেশের নাগরিকদেরকে ভারতের ভিসা দেওয়া হয়নি, একেবারে প্রয়োজন ছাড়া। একই অবস্থা ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও হয়েছে। সম্পর্কটি এক জায়গায় এসে আটকে গেছে, কিন্তু আমাদের সম্পর্কটি আবার এমন যে এক ধরনের সচলতা লাগবেই। সেটি আপনি যদি ট্রেড অ্যান্ড কমার্সে দেখেন, সেটি যদি আপনি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দেখেন, সেটি যদি আপনি দুদেশের যে গোয়েন্দা তৎপরতা দেখেন, বিশেষ করে বিচ্ছিন্নতাবাদীর ব্যাপারে আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যা রয়েছে, সেখানে 7 সিস্টারের সমস্যা রয়েছে। আপনি আরেকটি জিনিস খেয়াল করেছেন যে পুশিন বলে একটি ঘটনা ঘটছে, রাতের আধারে দরিদ্র ভারতীয়দের, বিশেষ করে মুসলিমদেরকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে বিজেপির সরকার এসছে, এরপরে আমরা এই উন্মাদনা আরও বেশি দেখতে পাচ্ছি, এবং তাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ফলে এই সমস্ত ঘটনা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বকীয়তা এবং বিশেষ করে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকারের প্রতি বিষোদ্গারের শামিল, যেটি কিন্তু কূটনীতির ভাষায় অত্যন্ত বড় মাপের অপরাধ বলে গণ্য হয়। এখন বাংলাদেশ এবং ভারতের যে কূটনীতি, যে সম্পর্ক, বিশেষ করে ব্যবসায়িক যে দিকটা আপনি বললেন যে সচল আসলে রাখতেই হয়, তো এই সচল যদি এইভাবেই যদি চলে, টানাপোড়েন যদি এইভাবেই চলে, কার বেশি ক্ষতি, কার বেশি লাভ? আপনাকে একটা সংখ্যা তত্ত্ব বলি। প্রায় $11 বিলিয়ন ট্রেড অ্যান্ড কমার্স ভারতের সাথে, এবং সবচেয়ে বেশি বাংলাদেশের সাথে যে কোনো দেশের মধ্যে। তার মধ্যে $7.6 বিলিয়ন হচ্ছে আমাদের ডেফিসিট। তার মানে ভারতের জন্য বাংলাদেশ একটা গোল্ড মাইন। এখানে তাদের খাদ্যপণ্য, চাল ডাল, আটা ময়দা থেকে শুরু করে আপনার টাটার বাস পর্যন্ত বাংলাদেশ একটা $7.6 বিলিয়ন মার্কেট। আর আমাদের প্রায় $5 বিলিয়ন মেডিকেল ট্যুরিজম হয় ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে। কাজে 5 এবং 7 যোগ করলে প্রায় $12 বিলিয়ন একটি ট্রেড অ্যান্ড কমার্স যেটা ভারতের পক্ষে যায়। বাংলাদেশ 2.5 বিলিয়ন মতো তার একটা ভগ্নাংশ রয়েছে। $12 বিলিয়ন একটা মার্কেট ভারত এফোর্ড করে না হাতছাড়া করা। দেখুন, পৃথিবীতে সব রাজনীতি এখন অর্থনীতি, সব কূটনীতি এখন অর্থনীতি। কাজেই $12 বিলিয়ন আপনি যদি 2 বছরে দেখেন, সেই জায়গাটাতে বিশাল ঘাটতি তৈরি হয়েছে। ট্রেড অ্যান্ড কমার্স ওইভাবে কাজ করছে না, এটি আরও বাড়ার কথা। কাজেই ভারতকে বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের চেয়ে কিন্তু ভারতের লস বেশি। $5 বিলিয়ন সরাসরি তারা পাচ্ছে না, কারণ আপনি ভিসা দেন নাই, আর $7 বিলিয়ন তো ডেফিসিট আছেই। এখন বাংলাদেশ চেষ্টা করছে যে চায়নার সাথে একটি করিডোর তৈরি করে, সেটা মিয়ানমারের উপর দিয়ে হলেও এই সমস্যাটিকে বের হতে, কেননা তাহলে হবে চাইনিজ পণ্য আপনার 5 থেকে 7 দিনের মধ্যে বাংলাদেশে আসতে পারবে, ফ্যাক্টরিতে আপনি পৌঁছতে পারবেন। এবং মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে আপনি জানেন যে চায়না কুনমিং থেকে শুরু করে এই অঞ্চলে কিন্তু বিশেষ হসপিটালের কথা বাংলাদেশকে বলেছে। প্রফেসর ইউনূস সরকারের সময় আপনি অনেকবার শুনেছেন। এখন আজকে ভারতীয় কূটনীতিককে আমরা প্রধানমন্ত্রীকে মিট করতে দেখলাম, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম। আমি একটা বডি ল্যাঙ্গুয়েজের অ্যানালিসিস বলি আপনাকে। আমি পাশাপাশি 2টি ছবি দেখেছি। তার আগের একজন কূটনীতিক যেভাবে পা তুলে বাংলাদেশের একজন মন্ত্রীর সাথে বসে কথা বলছেন, আর আজকের যিনি কূটনীতিক তিনি আবার রাজনীতিবিদও, কাজেই তিনি এই কলা কৌশল হয়তো অনেক ভালো জানেন। আর তিনি এখন বিপাকে রয়েছেন, কেননা ভারত চেষ্টা করছে। দেখুন, অপরাধের মাত্রা একপাক্ষিক। বাংলাদেশ তো ওই দেশের নির্বাচন নিয়ে কারসাজি করেনি, বাংলাদেশ তো ওই দেশের পলাতক কোনো নেতাকে আশ্রয় দেয়নি। কাজেই অপরাধের মাত্রা পুরোটাই ভারতের। এই জায়গাটিতে দীনেশ বাবুকে মনে হয়েছে যে উনি ওয়েল ব্রিফড, উনি মোদির ওই বার্তাটি নিতে চান। আরও একটি ঘটনা ঘটেছে সম্প্রতি, তেলাপোকাদের যে আন্দোলন,
সেটি ভারতের সরকারকে নাজুক এবং দুর্বল জায়গায় নিয়ে গেছে। অভ্যন্তরীণ রাজনীতি হচ্ছে ভারতের মূল লক্ষ্য নরেন্দ্র মোদীর। কাজেই তারা বাংলাদেশের এই অঞ্চলে আর কোনো দেশের সাথে ভারতের কোনো ভালো কূটনৈতিক সম্পর্ক নাই। নেপাল থেকে শুরু করে আপনার মালদ্বীপ পর্যন্ত, শ্রীলঙ্কা পর্যন্ত। কাজেই বাংলাদেশটি তার শেষ সম্পর্ক, যেটিতে আবার রিবিল্ড করা ভারতের একটা কাজ। আমাদের মনে হয়েছে যে আজকে উনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেই দিল্লি গেছেন, কাজে এটার একটা বড় গুরুত্ব আছে। তারা হয়তো প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই আশ্বাসটি পেতে চেয়েছেন যে এই সমস্যাগুলোকে আমরা কি করে দূর করতে পারি। আপনি বারবার দেখবেন দীনেশবাবু বলছিলেন যে সব সমস্যায় গণতান্ত্রিক ভাষায় দূর করা যায়, তবে বাংলাদেশ যেটি প্রেস বিজ্ঞপ্তির পরে আজকে রেইটারেট করেছে সেটি হচ্ছে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, কেননা তার বিচার চলছে, তিনি দণ্ডপ্রাপ্ত এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত। আরেকটা জিনিস বলেছে, ওসমান হাদির যারা খুনি তাদেরকেও ভারত আশ্রয় দিয়েছে বা কাউকে কাউকে ধরেছে। এই দুটি বিষয় কিন্তু বাংলাদেশের জন্য সাম্প্রতিক রাজনীতির জন্য অত্যন্ত বড় ঘটনা। কাজেই ভারতকে কিন্তু এক এক করে স্টেপ পার হয়ে সম্পর্কটাকে স্বাভাবিক করতে হবে। এটা পুরোটাই এখন ভারতের মানে পক্ষে আর কি, মানে তার কাছে, মানে বলটা তার কাছে। সে যদি চায় এই দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে, তাহলে তাকে এগিয়ে আসতে হবে। কিন্তু পরিস্থিতি যা, তাতে এই সম্প্রতি ধরেন গত মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়া গেলেন, তিনি চায়না গেলেন। তো এই যে আপনি বাণিজ্যের কথা বলছিলেন, যে বাণিজ্যিক যে সম্পর্ক ভারতের সাথে, যেমন কিছুদিন আগে এখানে মরিচের দাম বেশি, দেখেন ভারত থেকে মরিচ চলে আসে, পেঁয়াজের দাম বেশি, ভারত থেকে পেঁয়াজ চলে আসে, কিংবা অন্য ব্যালেন্স হয়, মার্কেট তো পাশাপাশি, এখানে দাম 60 টাকা, ওখানে দাম 40 টাকা, সো ওখান থেকে এনে এখানে 50 টাকায় বিক্রি করে ফেলতে পারে। তো এই জায়গাটায় এটা বাংলাদেশও কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত না? ভোক্তাদের দিকে তাকালে অবশ্যই ক্ষতিগ্রস্ত, কেননা ভোক্তারা যেই মূল্যে এই পণ্যগুলো পেতেন ক্রাইসিসের সময়, এই যে আপনি মরিচের কথা বললেন, পেঁয়াজের কথা বললেন, সেটি আমাদেরকে এখন ভিন্নভাবে সোর্স করতে হয়। আমরা এমনকি ব্রাজিল থেকে ডাল আনার কথা আনছি, নেপাল থেকে আনছি। কাজেই বাংলাদেশের ভোক্তারা আগের মতো অত স্বল্প মূল্যে পাচ্ছেন না, বেশি পাচ্ছেন। কিন্তু আপনাকে আরেকটা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের ঘটনা বলি। রাজনৈতিক প্রেক্ষাপটটি হচ্ছে, একসময় ভারত বিরোধিতা একটি বিশেষ দলের বা বিশেষ মহলের স্লোগান ছিল, রাজনীতি ছিল। নির্বাচনের আগে আপনি জানেন, মানে আওয়ামী লীগ জিতলে উলুধ্বনি হবে, এইসব যেসব মসজিদে। এখন কিন্তু ব্যাপারটা তা না। 24 কিন্তু ঘুরে দাঁড়ানো বাংলাদেশ। 24 বলতে চেয়েছে যে আমরা ভারতের আধিপত্য মানি না। 24 বলতে চেয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ সহ্য করা হবে না, এবং 24 বলতে চেয়েছে আমরা সমতা এবং সম্মানের সম্পর্ক চাই। সেখানে কিন্তু নাগরিকরা সবসময় প্রস্তুত থাকে তার কষ্টটি গ্রহণ করতে। এবং আপনি জানেন গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা আর একটা তাবেদারি স্টেট হতে চাই না। কাজেই এই কথাগুলো সরকার প্রধান থেকে যখন বলা হয়, এবং টিএসসিতে কিংবা শাহবাগে একজন তরুণ যখন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দেয়, এটার একটা বড় প্রভাব ভারতে রয়েছে। আমার বারবার মনে হয় ভারতের চরম গোয়েন্দা ব্যর্থতা ছিল 24 জুলাই আগস্ট, এবং এখন হচ্ছে কূটনৈতিক ব্যর্থতা। এই বড় বড় ব্যর্থতাগুলোর দায় তারা কতদিন নেবেন, কিভাবে শোধরাবেন, এই পদ্ধতিতে তাদের বের করতে হবে। তাদের আচরণের কারণেই বাংলাদেশ কখনো জাতীয়ভাবে ভারত বিরোধী ছিল না, এখন অনেকটা জাতীয়ভাবে ভারত বিরোধী। আপনাকে মনে রাখতে হবে যে এখানে অপোজিশনে যারা আছেন, জামায়াত ইসলামী এবং এনসিপি, তারা কিন্তু কট্টর ভারত বিদ্বেষী, এবং তারা ভারতকে পছন্দ করছে না তাদের অতীতের ভূমিকার কারণে। বিএনপি বা তারেক রহমানের সরকার চেষ্টা করছে যে প্রতিবেশীর সাথে সম্পর্কটিকে আরেকবার কাঠামোগতভাবে ঠিক করা যায় কিনা, এবং তাতে করে তাদের যে ইস্যু নাই, তাদের যে অতীতের অনেক বিষয়ের সুরাহা তারা চান না, তা কিন্তু না। কিন্তু প্রতিবেশীর সাথে একটা সম্পর্ক তৈরি করা, কূটনৈতিক সম্পর্ক, সহ অবস্থানের সম্পর্ক। কিন্তু রাজনীতিবিদরা কিন্তু এটি মাথায় রাখবেন যে এই দেশের রাজনীতি, এই দেশের মানুষের মন বুঝে কিন্তু ভারতের সাথে তাকে কথা বলতে হবে। তার পক্ষে এর বাইরে যাওয়ার খুব একটা সুযোগ নাই, কেননা বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক ধারায় চলে এসছে। আপনাকে এই দলকে কিন্তু 4.5 বছর পরে মাঠ ফেস করতে হবে, জনগণকে ফেস করতে হবে। আমি নিশ্চিত জানি যে বিএনপি হিসাব কষেই সামনের দিকে আগাবে।
বিএনপির সাথে বিএনপিকে ভারত আস্থায় নিতে পারে না, এরকম একটা বিষয় সবসময় প্রতিষ্ঠিত মোটামুটি। আওয়ামী লীগ যে সময় যেই কারণে মানে আগেরবারও যখন ক্ষমতায় ছিল 96-তে যখন পাওয়ারে ছিল সেই সময় থেকে দেখেছি ঐতিহাসিক একটা সম্পর্ক ভারতের সাথে আছে, সেটা সবাই অনেকেই মনে করেন। কিন্তু বিএনপিকে ভারত সেভাবে আস্থায় নেয় নাই, এর কি কোনো ধারাবাহিক কোনো কারণ আছে, মানে ঐতিহাসিক? এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। 75 সালে শেখ মুজিবুর রহমান যখন মারা যান সপরিবারে, তারপরে তো জিয়াউর রহমান রাজনীতির মঞ্চে আবির্ভূত হন। উনি কিন্তু একটা বাংলাদেশপন্থী রাজনীতি করার চেষ্টা করেছেন। উনি আধিপত্যবাদ বিরোধী রাজনীতি করার চেষ্টা করেছেন। আপনার মনে আছে কি না, সেই সময় কাদের সিদ্দিকী সহ বিভিন্ন জনকে ময়মনসিংহ সীমান্তে ভারত মিলিটারি ট্রেনিং দিয়েছিল এবং তারা বাংলাদেশ সেনাবাহিনীর উপর আক্রমণ করত 76, 77, 78 এই 3টি বছর। কাজেই ভারত বাংলাদেশ কখনো এই রেকর্ড নাই যে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদীকে ট্রেনিং দিয়ে ভারতীয় সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে। বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে, আমরা অনেকে হয়তো ভুলে গেছি। আচ্ছা, জিয়াউর রহমান যে রাজনীতি করতেন, যেভাবে বাংলাদেশকে চেয়েছিলেন, উনি আফ্রিকা থেকে আপনার মালয়েশিয়া পর্যন্ত ভারতের পাশাপাশি একটি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন। এটি ভারত তখন কিন্তু সন্দেহের চোখে দেখেছে এবং জিয়াউর রহমানকে পাকিস্তানপন্থী, জিয়াউর রহমানকে স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের একজন উজ্জ্বল সেক্টর কমান্ডার, সর্বাপেক্ষা বড় মুক্তিযোদ্ধাকে যদি আপনি এরকম বলেন, তার মানে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ভারত তখন থেকেই বাংলাদেশের সরকারের বিরোধিতা করেছে। কেননা ভারত একটি দলের সাথে সম্পর্ক করেছে স্বাধীনতার আগে এবং পর থেকে এ পর্যন্ত। দ্বিতীয় একটি দলকে তারা নার্চার করার চেষ্টা করেছিল, সেটি হচ্ছে জাতীয় পার্টি। আপনি জানেন জিএম কাদের ভারত থেকে এসে বলেছে যে আমি বলতে পারবো না তাদের অনুমতি ছাড়া। তার মানে তারা বিএনপি, জামাত, এই জাতীয় দলগুলোকে বিয়োগ করে তারা আওয়ামী লীগের উপরে তাদের 90% আস্থা রেখে আর 10% আস্থা জাতীয় পার্টিকে নার্চার করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে ল্যাবরেটরিতে তৈরি করা, জনগণের মতামতের ভিত্তিতে না, এরকম একটি কুকাজ কিন্তু ভারত গত 55 বছর করেছে। আচ্ছা, বিএনপির বেগম খালেদা জিয়া সরকারের সময়ও আমরা দেখেছি যে এই সম্পর্কটি তেমন কোনো উষ্ণতা পায়নি। তার পরবর্তীতে আপনি জানেন যে বাংলাদেশে 10টা অস্ত্র মামলা রয়েছে ইত্যাদি কারণেও আমার মনে হয় ভারত ঠিক কূটনীতিতে যেটা পরিত্যাজ্য বলা হয় যে আপনি একটি দলের সাথে রাখবেন না, আপনি মানুষের সাথে রাখেন, জনগণের সাথে রাখেন, ভারত সেই পথে বাংলাদেশের ব্যাপারে হাঁটেনি। আচ্ছা, ভারতের সাথে এই যে মানে দূরত্ব বিএনপি সরকারের, সেই জায়গাটায় তাদের এই সময়টা আপনি বলছিলেন যে সেখানে তাদের একটা কূটনৈতিক ব্যর্থতা এবং সেটা ধারাবাহিকভাবে ফুটে উঠছে। বিশেষ করে এই যে প্রেস কনফারেন্স, ভারতের প্রেস কনফারেন্সের পর, মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের পর এই জিনিসটা, মানে যখন বাংলাদেশ এই টাইপের একটা প্রেস নোট দিয়েছে তখন এই জিনিসটা পরিষ্কার হচ্ছে। আমাদের সাথে ডক্টর এম শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু দেরি হয়ে গেল, আপনি একটু বলবেন আমরা ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তের সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করছিলাম। যে আপনি জানেন যে রিসেন্টলি অনেকগুলো আসলে ডেভেলপমেন্ট বলবেন নাকি সেটাকে পিছিয়ে যাওয়া বলবেন, আপনার কি মত? রয়ের প্রধান এই মুহূর্তে ঢাকায়, আপনি কি বলবেন যে প্রধানমন্ত্রীর চীন সফরের পর প্রধানের ঢাকা সফর কি কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলাতেই, নাকি এর পেছনে আরও কিছু কারণ থাকতে পারে? ধন্যবাদ। আমি খুবই আশ্বস্ত বোধ করছি যে আপনি প্রসঙ্গটা নিয়ে এসছেন, কারণ এটা এত একটা সেন্সিটিভ ব্যাপার যে এটা ওঠানোটা, আমি ভাবছিলাম যে বিষয়টা তোলা কি এত প্রাসঙ্গিক হবে কি না। আমার কাছে মনে হয়, আমি একজন আন্তর্জাতিক নিরাপত্তার ছাত্র হিসাবে আমার কাছে এটা খুবই তাৎপর্যপূর্ণ মনে হয় যে রয়ের প্রধান এই সময় ঢাকায় এসছে, এবং এটা তো একেবারেই ঠিক বিএনপি সরকারের যে নির্ধারিত নীতি এবং গত কয়েক মাস ধরে যেভাবে এই উপমহাদেশে আমাদের চীনের সাথে ও পাকিস্তানের সাথে সম্পর্কের ধারা এগিয়ে যাচ্ছিল, সেখানে আমার কাছে এই হঠাৎ করে রয়ের সরাসরি ওপেন উপস্থিতি, এবং এটা ইত্তেফাকে বোধহয় এটা বেরো হয়েছে যে তাকে একেবারে একটা 5 স্টার হোটেলে রাখা হয়েছে, এবং কারা তাকে হোস্ট করছে এটা আরও আমার কাছে ভয়ঙ্কর মনে হয় যে একটা দেশের শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থা নাকি এই রয়ের প্রধানকে এবং তার সাথে আরও 3 জন তার সহকর্মী অত্যন্ত ঊর্ধ্ব স্তরে তাদেরকে হোস্ট করেছে। আমার কাছে এটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ হি ডুইং ইন টাউন? এই প্রধান ঢাকায় এই সময় কি করছে? এবং চীনের সাথে আমাদের যে সম্পর্ক
ঘটতে যাচ্ছে। আমরা চীনের কাছ থেকে বিমান ক্রয় করব, তারপর চীনের সাথে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে একটা করিডোর প্রতিষ্ঠিত করার ব্যাপারে চীনের সাথে আমাদের একটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়েছে, কেননা এটা চীনের প্রেসিডেন্ট সরাসরি প্রস্তাব দিয়েছে এবং বাংলাদেশের বুদ্ধিজীবীদের একটা বড় অংশ বলছিল যে যত শীঘ্র সম্ভব আমরা চীনকে আমন্ত্রণ জানাবো এই রাস্তা তৈরি করতে। সেই সময়টায় প্রধান ঢাকায় আসে, হি ইজ ট্রিটেড লাইক এ ভিআইপি, এবং এটা আমার কাছে একটা খুবই কনফিউজিং রিয়ালিটি মনে হয়। কোনোভাবেই কিন্তু যে বাংলাদেশের সাথে আমাদের যে যে প্রপার সম্পর্কটা থাকার কথা ভারতের, আমি কূটনীতির ছাত্র হিসাবে মনে করি যে আন্তর্জাতিক যে সম্পর্কের ধারা, সেখানে এটা নিতান্তই একটা এক বাধ্যতামূলক বাস্তবতা নয় যে সম্পর্ককে একটা নির্দিষ্ট সময়ে উন্নতির দিকে নিতে হবে। আমি মনে করি, এবং আমার মতো যারা আন্তর্জাতিক সম্পর্কের গভীরে পদচারণা করে, তা আমার মনে করি আমরা ইতিহাসের অনেক দৃষ্টান্ত দেখেছি মেমোয়ার্সগুলো পড়ে, যেমন কিসিঞ্জারের মেমোয়ার যদি আপনি পড়েন, নিক্সন কিসিঞ্জার, সেখানে দেখবেন যে সম্পর্কের ধারা উন্নত করার একটা টাইমিং রয়েছে। হ্যাঁ, এখন আমরা এমন একটা ফেজে যাচ্ছি যে আমাদের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন করার কোনো রকমের প্রাসঙ্গিকতা নেই, জমবে না। এই যে ভারতীয় রাষ্ট্রদূত যে কথাগুলো আজকে বলেছে, একটা কথাও কিন্তু বাস্তবের সাথে মিলবে না। সে যে বলেছে উইন উইন সিচুয়েশন, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের সাথে ভারতের এখন উইন উইন সিচুয়েশন হওয়া সম্ভবই না। তারপরে আপনি দেখেন যে উইন উইন সিচুয়েশন সম্ভব না কেন? ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী, এটা ঠিক। বাংলাদেশের যে কোনো সংকট, যেমন এই যে একটু আগে আমরা বলছিলাম যে মরিচের দাম বেড়ে গেছে, এখানে বন্যা হয়েছে, এই সময়টা এরকম হয়, সবজির দামগুলো বেড়ে যায়, ভারত থেকে কিনে আনা হয়, ছোট ছোট বিষয়, 12-13 বিলিয়ন ডলারের মার্কেট। না, উইন উইন, দেখেন আপনি যে মরিচের কথা বলছেন, এগ্রিকালচারাল কমোডিটিস, এগুলো কিন্তু হায়ার স্টেকসগুলোকে এক্সপ্লেন করে না। মরিচ আর পেরিশেবল কমোডিটিস, এখন পার্শ্ববর্তী বৃহত্তর যে প্রতিবেশী, তাকেও বিক্রি করতে হবে এবং তাকে আমরা নগদে পে করি, এবং আমরা বরং আন্তর্জাতিক রেটের চেয়ে আরও বেশি দামে তাদের ভারতের কাছ থেকে আমরা মরিচ কিনি বা অন্যান্য কৃষি পণ্যগুলো কিনি। এখন উইন উইন সিচুয়েশন এটা হতে পারে না, কারণ ভারতের পররাষ্ট্রনীতির স্টেটেড অবজেক্টিভ হচ্ছে যে তারা কোনোভাবেই মনে করে না যে ভারতের নিরাপত্তা সুসংহত হতে পারে যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে ও চীনের সাথে নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলে। এটা ভারতের প্রতিষ্ঠিত নীতি, ভারত প্রত্যাখ্যান করে, এবং ভারতের চোখে যে স্বাভাবিক সম্পর্ক তখনই সম্ভব হবে যখন আমরা পাকিস্তান আর চীনের সাথে দূরত্ব, এখানেই কিন্তু উইন উইন সিচুয়েশন ইম্পসিবল। কারণ আমরা ভারতকে কিন্তু গুণগত পরিবর্তন আনতে দেখছি না। ভারত মনে করে যে উইন উইন সিচুয়েশন হবে তখনই যে হাসিনার সাথে যে সম্পর্ক ছিল তারই ধারাবাহিকতা যেন বজায় থাকে। সুতরাং এটা কিন্তু আমাদের পক্ষে ভারতের সাথে আমাদের একটা মানে সত্যিকার অর্থে বলতে কি একটা, আমরা এটা সরাসরি না বললেও একটা শত্রু সম্পর্ক গড়ে থাকতে হবেই, আগামী হবেই। আচ্ছা, কিন্তু ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তিনি আজকে বলেছেন যে ইস্যু থাকবে, সমাধানও থাকবে, দুই দেশের মানুষের মূল ইস্যু হচ্ছে ভালো সম্পর্ক। তিনি বলেছেন, এটা কূটনীতির ভাষা। এখন জুলাই অভ্যুত্থানের পর দুই দেশের সম্পর্ক ধরেন যে অস্বস্তি তৈরি হয়েছে, আপনি যেটা বলছিলেন, তাকে কাটিয়ে নতুন শুরুর বার্তা দেওয়া হচ্ছিল দিল্লির পক্ষ থেকেই, কিন্তু তারপরে তাদের যেই ভারতের পক্ষ থেকে যেই ধরনের প্রতিক্রিয়া একের পর এক বাংলাদেশ এখন পর্যন্ত পেয়েছে এই 2 বছরের বেশি সময়, তাতে কি তার সাথে ভালো সম্পর্ক করার সুযোগ আপনি বলছেন যে একেবারেই নেই? কেননা আমি যেটা বললাম, দেখেন এই আরএসএস গভর্নমেন্ট, তারা এই যে গত 1 বছরে যে নীতি তারা পারসিউ করেছে, বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে কখনো ভারত বাংলাদেশের প্রতি একেবারে যুদ্ধ ধরনের এই রকম অবাস্তব নীতি পালন করেনি। আপনি চিন্তা করেন 90 লক্ষ ইন্ডিয়ান ভোটার্স, তার 70% মুসলমান, এবং এই কি অবাস্তব কথা শুভেন্দু অধিকারী বলছে, আর ওইদিকে তাদের অমিত শাহ বলছে যে আস্তে আস্তে এদেরকে বর্ডার দিয়ে পুশিং করা হবে। এটা তো সরাসরি আন্তর্জাতিক আইনের একেবারে চরম বরখেলাপ এই যুগে, যখন আমরা জানি, এবং এটা থামছিল না। এটা
এমন একটা যে এটাকে আমরা বলি ডেমোগ্রাফিক ইনভেশন, মানে সত্যিকার বলতে গেলে মায়ানমার যেমন আমাদের উপর চাপিয়ে দিয়েছে একটা যুদ্ধের মতো, ভারতেরটা আরও নগ্ন। ভারত ইচ্ছা মতো আপনার সেখানে মুসলমান নিধন করেছে, আন্তর্জাতিক ক্ষেত্রে এটা ছড়িয়ে পড়েছে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু ভারতকে অ্যাকিউজ করা হয় যে তারা রীতিমতো একটা জেনোসাইডাল পলিসি পারসিউ করছে। এবং আমরা কেন এই নীতি মেনে নিব? আমরা একটা সার্বভৌম রাষ্ট্র, কিন্তু দেখেন ভারত যে একের পর এক এই যে আপনার পুশিন করা, তারপর বাংলাদেশকে একেবারে কন্টিনিউয়াসলি হুইপিং বয় হিসেবে ব্যবহার করা। আমরা ভেবেছিলাম যে ইলেকশনের সময় এটা ইলেকশন রেথরিক্স, এখন ইলেকশন ছাড়িয়েও কিন্তু বাংলাদেশের মেইন টার্গেট, ভারতের মেইন টার্গেট আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার, মোদি গভর্নমেন্ট পপুলারিটি অর্জন করার জন্য টার্গেট হচ্ছে বাংলাদেশ। এবং এই যে আজকে আপনার ত্রিবেদী যেই কথাগুলো বলছে, অ্যাবসলিউটলি এগুলো কূটনীতির ভাষা, এগুলোর সাথে বাস্তবতার তো কোনো মিলই নেই, বরং প্রহসনমূলক। মানে ইট ইজ সামথিং লাইক আমরা যে কতখানি আমাদেরকে নির্বোধ মনে করে, এবং যখন বলে যে বাংলাদেশের দুটা দেশই ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসির মধ্যে তো দূরত্ব থাকবেই। চিন্তা করে দেখেন এখানে কি অর্থ বহন করে। দুটা দেশ যদি ডেমোক্রেসি হয়ে থাকে, তাহলে দুটা ডেমোক্রেসির মধ্যে তো বিরোধিতা থাকতে পারে, ডিসএগ্রিমেন্টস থাকতে পারে, কিন্তু সেটা তো এরকম না যে একটা দেশকে ভারত আমাদের দেশে রাম মূর্তি বানিয়ে ফেলছে তাদের সহযোগিতায়, এবং রংপুরকে অ্যানেক্স করার ব্যাপারে একেবারে সরাসরি রণকৌশলগত নীতি তারা ধাপে ধাপে এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের একটা বড় জনসংখ্যা, হিন্দু জনসংখ্যা, আমরা চাই যে তারা আমাদের সাথে ইন্টিগ্রেটেড হোক, কিন্তু ভারতীয় নীতি হচ্ছে এদেরকে একেবারে সাইকোলজিক্যালি আমাদের থেকে দূরত্বে নেওয়া যায়। এটা তো আমরা দেখতেই পেয়েছি। সুতরাং আপনি কোন ক্রাইটেরিয়ায় বিশ্বাস করতে পারবেন যে বৃহৎ বিষয়গুলা, যেগুলো সত্যিকার অর্থে গণতন্ত্র, দুটা গণতন্ত্রের মধ্যে সৌহার্দ্য ও দূরত্ব দুটাই রাখে, সেই ক্রাইটেরিয়া ভারত কখনো ফুলফিল করে না। এবং এই জন্যে আমি বলি যে এই স্টেজটা যে আমরা পার হচ্ছি, অন্তত আগামী 1 বছর আমাদেরকে আমাদের সামরিক শক্তি গড়ে তুলতে হবে। কেননা আন্তর্জাতিক সম্পর্কে আপনি একটা বিশাল দেশের সাথে যখন ডিল করবেন, আপনার একটা মিনিমাম ডেটারেন্স থাকতে হবে। ডেটারেন্স মানে নিবারক। আপনি যুদ্ধে যাবেন না, যুদ্ধে তো আমরা পারবো না, কিন্তু আমাদেরকে এমন একটা নিরাপত্তা ধারণা তৈরি করতে হবে যাতে ভারত বুঝে যে আমাদেরকে আঘাত করলে আমরা যে পাল্টা আঘাত করব সেটা ভারতের সহ্য করার মতো শক্তি থাকবে না। হ্যাঁ, এটাই হচ্ছে একটা মূল বিষয়। না, এর সাথে কি আপনি একটু মিলাবেন? আপনি যেহেতু কূটনীতি নিয়ে আসলে এমন বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন, এবং আপনি এত বেশি পড়াশোনা আপনার, আপনি মিয়ানমার সাথে যে এই মুহূর্তে মিয়ানমারের যে অবস্থা, চায়না, সৌদি আরব, তারপরে হচ্ছে পাকিস্তান, এদিকে টার্কি, তারা মিলে একটা অ্যালয় করার কথা বলছে, এবং সেখানে বাংলাদেশের কথাও সেখানে আলোচনায় তারা রাখছে। তো সেইটাও কি বাংলাদেশের জন্য সেই দিকে যাওয়া কি ওয়াইজ হবে? অবশ্যই অবশ্যই। পড়াশোনার কথা বলছি না, আমি একজন হাম্বল স্টুডেন্ট আন্তর্জাতিক সম্পর্কের। তবে আমার কথা হচ্ছে কি, দেখেন এই বিশ্ব ব্যবস্থায় এটা হচ্ছে কোলিশনের যুগ। আমরা আমাদের এখানে বিশাল রিসোর্সেস আবিষ্কার করেছি বে অফ বেঙ্গলে। আমাদের এখানে স্ট্র্যাটেজিক ইউটিলিটি সুপার পাওয়ারদের কাছে অনেক গুণ বেড়ে গিয়েছে বিকজ অফ রেয়ার আর্থ, তারপর শিলিগুড়ি করিডোর, এরকম কিছুর কারণে বাংলাদেশের এখন বৃহৎ শক্তির সাথে যে সম্পর্ক, বিগ গেম খেলা, এই খেলায় যাওয়া ছাড়া আমাদের তো কোনো উপায় নেই। আপনাকে চুজ করতে হবে, আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের সাথে মিত্রতার সম্পর্ক যদি না থাকে, এটা চায়নার সাথে, আমেরিকার সাথে সিলেক্টিভলি, এবং এই ব্যাপারে আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে ভূয়সী প্রশংসা না করে পারছি না যে তার একক প্রচেষ্টায় কিন্তু আমরা চীনের সাথে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বৃহৎ গেমের খেলা, সেখানে আমরা খেলছি। জিওপলিটিক্যালি ভূরাজনীতির বাস্তবতায় আমরা কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবো না। আমরা যদি এখন বৃহত্তর ভূরাজনৈতিক খেলায় না চাই, ভারত আমাদের গিলে ফেলবে, সোজা কথা। তারা আমাদেরকে একেবারে করদরাজ্যে পরিণত করবে। আমাদের মিত্রতার মূল শক্তি হচ্ছে কূটনীতি এবং সামরিক সামর্থ্যে মিত্রতা, সামরিক মিত্রতা। এটা একেবারে এসেনশিয়াল আমাদের আগামী দিনগুলোয়। আপনার যখন প্রসপ্যারিটি, আমাদের যেভাবে এই 5 বছর বিএনপি গভর্নমেন্ট এগিয়ে যাবে, তার পেছনে
সামরিক শক্তি আমরা এককভাবে পারবো না কখনো। তবে এটা ঠিক, আপনি মিত্রতার সম্পর্কে যখন যাবেন, যেমন পাকিস্তানের সাথে আমাদের যদি আণবিক আমব্রেলার কথা বলি, এটা অনেকে মনে করে হাস্যকর, কিন্তু এখন কিন্তু আর হাস্যকর মনে হয় না, কারণ ভারত আমাদের চারপাশে এমনভাবে সামরিক অবস্থান নিয়েছে এবং তাদের সবচেয়ে অ্যাডভান্সড এয়ারক্রাফটগুলো তারা ওই যে আপনার বাগডোগরা ও হাসিমারা ওইখানে প্লেস করেছে। এখন আপনাকে তো নিজেকে দেখাতে হবে যে আপনার সামর্থ্য রয়েছে। পাকিস্তান আমাদেরকে নিউক্লিয়ার আমব্রেলা মানে তারা ভারতকে ওয়ার্নিং দিয়েছে যে বাংলাদেশের উপর কোনো সামরিক হস্তক্ষেপ করলে পাকিস্তান আক্রমণ করবে। কিন্তু তার চেয়ে আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে চীনের কাছ থেকে এই আশ্বাসটুকু পাওয়া। চীন একাগ্র হয়ে আছে, বাংলাদেশের ইতিহাসে চীন কখনো এতখানি আগ্রহ দেখায়নি আজকে যতখানি দেখাচ্ছে। আমি তো মনে করি এই যে আমাদের লালমনিরহাট বেস, 1 বছর আগে থেকেই আমি কিন্তু এটা লিখে আসছি বারবার, লালমনিরহাট এয়ারবেস চীনকে অবশ্যই আমাদের যতক্ষণ না চীনের কাছ থেকে আমরা প্লেনসগুলো ডেলিভারি পাই, সেটা পেতে আরও 1.5 বছর সময় লাগবে। ততদিন পর্যন্ত চীনকে আমাদের লালমনিরহাট বেস ইউজ করতে দিতে হবে। তারপর দেখেন ওই যে বে অফ বেঙ্গলে দক্ষিণে যে ওই যে আমাদের যে অঞ্চলটা যেটা ভারতের কাছ থেকে এখন চীনকে দেওয়া হয়েছে, সেটা ডেভেলপ করা, চীনের সাবমেরিন বেস ডেভেলপ করা, এগুলো কিন্তু সাধারণত একজন রণকৌশলের যে সামরিক বিষয়ের যে ছাত্র তার মুখেই শুনবেন। এটা শুনতে অবশ্য মনে হতে পারে যে এসব বিভৎস কথা কেন বলছি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমাদেরকে তো এখন আন্তর্জাতিক খেলায় নামতে হচ্ছে। আমরা যতদিন আমরা দেখেন প্রত্যেকটা দেশই কিন্তু তার নিরাপত্তার প্রয়োজনে যেই কথাগুলো আমি বললাম, তারাও কিন্তু একই পথে গিয়েছে। শ্রীলঙ্কা চীনের সাথে সম্পর্ক করেছে, মালদ্বীপ করার কথা ভাবছে, সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো প্রত্যেকটা দেশই কিন্তু বৃহৎ শক্তির সাথে সামরিক সংযোগে, মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে। এখন আমাদের তো আরও বড় রকমের হুমকি যে ভারত খোলাখুলিভাবে বলছে যে তারা রংপুর হয় আমরা বিক্রি করব, না হয় তারা এটা জোর করে নিয়ে নেবে। তাদের সামরিক বাহিনীর রিটায়ার্ড জেনারেলসরা এই ধরনের খোলাখুলি এইসব দাবি করছে। ভারত কার্নাডের নাম নিশ্চয়ই শুনেছেন। ভারত কার্নাড একজন অত্যন্ত রেসপেক্টেবল সিনিয়র স্কলার, তিনি নিজেই এই প্রস্তাব দিয়েছে। এখন এগুলোকে তো আমরা লাইটলি নিতে পারি না, কিন্তু আনফর্চুনেটলি আমাদের সামরিক বাহিনীর জেনারেলসরা তারা কিন্তু অনেক পিছিয়ে আছে। এজন্য আমি খুব ভয় পাই যে র প্রধান কি করছে। আমি আরো খুশি হতাম যদি আইএসআই প্রধান ঢাকায় থাকতো। আইএসআই প্রধান ঢাকায় এসে আমাদের তিনি থাকলে আপনি খুশি হতেন নিশ্চয়ই। এবং আমি মনে করি যে আমাদের বৃহত্তর শিক্ষিত জনগোষ্ঠী নিশ্চয়ই খুশি হতো। যেমন আইএসআই হচ্ছে একমাত্র, কাটা দিয়ে কাটা তোলার কথা যদি চিন্তা করেন না, আইএসআই হচ্ছে একমাত্র অর্গানাইজেশন যে এই ভারতের রকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারে। আইএসআই কেন বাংলাদেশের, আইএসআই এর কি যায় আসে বাংলাদেশ থেকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশের আইএসআই, কারণ ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স যেটা এই যে দীর্ঘ সময় আপনি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে আসছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পুরা আফগান নীতি কিন্তু পরিচালিত করেছে আইএসআই। বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আইজ অ্যান্ড ইয়ার্স ছিল আইএসআই, কারণ ওদের যে ইন্টেলিজেন্সের ডাটাবেস সেটা একমাত্র ইসরায়েলের সাথে সমতার ক্ষেত্রে তুলনীয়। আমাদের জন্য আইএসআই অত্যন্ত জরুরি একটা সংগঠন। এই কারণে প্রথমত আপনি দেখেন ভারতের র যেভাবে পেনিট্রেট করছে, আজকে ভারতের র প্রধান, আমি তো হতবাক হয়ে গিয়েছি। কারণ আইএসআই যদি আমাদের এখানে কার্যকর ভূমিকায় না নামে, তাহলে প্রথমত সামরিক বাহিনীর ডক্ট্রিন আপনি বদলাবেন কীভাবে? সামরিক বাহিনীর ডক্ট্রিন আমাদের হতে হবে যে আমাদের শত্রু ভারতকে ধ্বংস করতে হবে, ভারত আমাকে ধ্বংস করার আগে ভারতকে ধ্বংস করতে হবে। সাধারণ সৈনিকের ভিতরে এই চিন্তাধারা থাকতে হবে। সামরিক নীতি এভাবেই চলে। তারপর ধরেন আইএসআই আমাদেরকে আগে থেকে ওয়ার্নিং দিবে। এই যে আমাদের প্রধানমন্ত্রীর জীবনের একটা হুমকি সৃষ্টি হয়েছিল, কারা ইনভলভ ছিল? এয়ারফোর্সের কয়েকজন লোক, প্রাক্তন সৈনিক, তারা ওই পাকিস্তানের ব্যান্ড একটা অর্গানাইজেশনে যেয়ে তারপর তারা প্ল্যান করছিল আমাদের প্রধানমন্ত্রীকে হত্যা করার। এবং এটা আইএসআই কিন্তু প্রথম বাংলাদেশ সরকারকে জানিয়েছে, আইএসআই প্রধান। এবং এদের মাধ্যমে আমাদের পুরা ডিফেন্স স্ট্রাকচারটা পরিবর্তন করা সম্ভব হবে। এবং তার পাশাপাশি বাংলাদেশের যে দৃষ্টিভঙ্গি, পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি, সেখানে আরও কনফিডেন্স নিয়ে আসা।
আচ্ছা, আশরাফ কায়সার, আপনি শুনছিলেন, আপনি স্যারের কতগুলো বিষয়ের সাথে একমত এবং কোন কোন বিষয়ের সাথে দ্বিমত। বিশেষ করে লাস্ট তার যে মন্তব্য যে আইএসআইকে মিত্র হিসেবে নিয়ে তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া, কিংবা মিত্র হিসেবে ভারতকে ভাবার কোনো সুযোগ নাই, তাদের সাথে আসলে এরকম চোখে চোখ রেখে এখানে সামরিক শক্তি বাড়াতে হবে। দেখুন, আমি অধিকাংশ বিষয়ের সাথে একমত। এর কারণটা শুনতে কিন্তু একটু মানে একটু হতবাক হতে পারেন আপনি, যে আমরা আরেকটি প্রতিবেশী গোয়েন্দা সংস্থাকে কেন ওয়েলকাম করতে চাচ্ছি, কেন রকে না। গত 15 বছর কি হয়েছে? রয়ের যে অ্যাক্টিভিটি বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, তাদের যে কর্মপ্রণালী আমরা দেখেছি, যে নাগরিকদের সাথে তারা যোগাযোগ করতেন ডে ইন অ্যান্ড ডে আউট, এইটা পৃথিবীর কোনো সার্বভৌম রাষ্ট্রে ঘটেনি। এই এই প্রেক্ষাপট থেকে আপনাকে দেখতে হবে। এটা এমন না যে আজকেই ঘটছে। রয়ের প্রধান আরেকটা জিনিস খেয়াল করবেন, এই প্রথম কোনো গোয়েন্দা সংস্থার প্রধান এসছে এবং এটা মানে মেইন স্ট্রিম মিডিয়াতে নিউজ হয়েছে। আমি খুব অবাক হয়েছি। এর পেছনের রহস্য, এর প্রতিক্রিয়া, ইম্প্যাক্ট, এটা আমাদের একটু দেখতে হবে। কেননা না, সাধারণত এই ধরনের সফর তো আর একেবারে আনকমন না। না, অবশ্যই আনকমন না, এবং সেটা ভেতরে ভেতরে হয়, সেটা কিন্তু মিডিয়া প্রকাশ্যে পর্যন্ত হয় আসে না। না, প্রকাশ্যে এবার হয় না। কেন এটা প্রকাশ্যে এলো? না, এটা প্রকাশ্যে কোনো একটা মিডিয়া, যেমন আমি বিডি নিউজে প্রথম দেখেছি। না, আমি প্রায় সব মিডিয়াতে দেখেছি। সেটা হয়তো এখন আমি প্রায় সব মিডিয়াতে দেখেছি। আচ্ছা, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে ভারত তো আপনার সাথে অঘোষিত যুদ্ধে লিপ্ত হয়েছে। কারণ পৃথিবীর সব যুদ্ধ যে ট্যাঙ্ক চলে আসবে, এয়ারফোর্স চলে আসবে, ব্যাপারটা তো তা না। আপনার ট্রেড অ্যান্ড কমার্স ভারত বন্ধ করে দিয়েছে। ভারতের যে পোর্টগুলো দিয়ে বাংলাদেশের রপ্তানি হতো, সেগুলো তারা বন্ধ করে দিয়েছে। আপনাকে যেতে হবে সোজা ব্যাঙ্গালোরে কোনো কিছু নিয়ে যেতে হলে। আপনি যে বেনিফিট পেতেন কলকাতা দিয়ে গিয়ে, সেটা তারা বন্ধ করে দিয়েছে। সমস্ত ল্যান্ড পোর্ট বন্ধ করে দিয়েছে। কিন্তু তারা যে বাংলাদেশের হাসিনা সরকারের কাছ থেকে এই যে ট্রান্সশিপমেন্ট, বাংলাদেশের ক্রিস ক্রস নদীর উপর দিয়ে, রেল লাইন দিয়ে এইগুলো চুক্তিগুলো করেছে, তার একটাও কিন্তু স্বচ্ছ চুক্তি না। আপনি কি জানেন ওই চুক্তির মাসুল বাংলাদেশ গত 13 বছর কি পেয়েছে? বাংলাদেশের কোনো রেকর্ডে সেটা নাই। অতএব আমরা যেটি ভেবেছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়নের মতো ভারতের সাথে আপনি অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে দেশটির রাজস্ব বাড়বে এবং আমরা অর্থনীতিতে ভালো হব, 15 বছরে কিন্তু তা ঘটে নাই। এই যে শেখ হাসিনা আপনাকে কয়টি স্প্যান আর কয়টি পিলার আছে মুখস্থ করিয়েছিল, সে কি একবারও বলেছিল ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট করে তার আয় কত হয়েছে? বলেনি, কারণ ওটি তার পক্ষে যায় না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনার 53টি নদী, এবং গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে, 54টি নদী আবার আপনার অভিন্ন নদী রয়েছে, চুক্তি করতে হবে। ভারত মানে কিভাবে রাজি হবে আপনার সাথে চুক্তি করতে? কারণ তাদের যে অ্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি 24 মাসে, তিনি তো বাংলাদেশের পরিবর্তনকে বলেছেন আফগানিস্তান। তাদের কূটনীতিকরা, তাদের সম্পাদকরা, তাদের জ্যেষ্ঠ নাগরিকরা বলেছেন এটি পাকিস্তান। এবং সজীব ওয়াজেদ জয় 5 তারিখে কিন্তু ভারতীয় সাংবাদিকদের বলেছেন, বা ভারতে অবস্থানরত বিদেশি সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে। আপনাকে বুঝতে হবে এটা কিন্তু আওয়ামী লীগের একটা অল ওয়ে আউট ট্রাই। আর ভারত হাসিনা কার্ড খেলছে বাংলাদেশের সাথে। অতীতে 15 বছর যা করেছে অপরাধ সমূহ, নির্বাচন বানচাল করা, নির্বাচন কক্ষিগত করা, ইত্যাদি ইত্যাদি, এখন আবার বাংলাদেশের একজন খুনি গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে আবার সেই কার্ড খেলছে বাংলাদেশের সাথে। যে কোনো রাষ্ট্রেরই একটা সীমা থাকার কথা সহ্যের। বাংলাদেশের সেই সীমা ভেঙে যাওয়া উচিত এবং বাংলাদেশকে বিকল্প ভাবতেই হবে। গোয়েন্দা সংস্থার বিকল্প, ট্রেড অ্যান্ড কমার্সের বিকল্প, সামরিক সহযোগিতার বিকল্প। আপনি জানেন যে টার্কির সাথে আমাদের সামরিক সহযোগিতা বাংলাদেশ রাষ্ট্রের জন্য জরুরি। ভারতীয়রা তাকে সন্দেহের চোখে দেখছে। তারা পাকিস্তানকে জড়িয়ে তালেবানি একটি সামরিক সহযোগিতার দিকে বাংলাদেশ যাচ্ছে বলে এক পেশে সব প্রতিবেদন ছাপা হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, মোদি সরকার ধরেন একজন ধর্মান্ধ এবং ভারতকে কয়েকশো বছর পিছিয়ে দিচ্ছে, কিন্তু ভালো ভালো মিডিয়া, দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, তারা কি করে এক পেশে সংবাদ পরিবেশন করছে? আপনি 24 সালের 5ই অগাস্টকে তারা বাংলাদেশের জনগণের চোখ দিয়ে কোনো দিন দেখলো না। তাদের ভয়ঙ্কর বদহজম হলো 24 সালের 5ই অগাস্ট। এইভাবে তো আপনি একটা রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক করতে পারবেন না। দেখুন, কূটনীতিতে দীনেশ ত্রিবেদী, সিজন পলিটিশিয়ান, তিনি মিষ্টি মিষ্টি কথা, কুসুম কুসুম কথা অনেক বলবেন, উইন উইন, তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নাই। ভারত একটা বাংলাদেশের ব্যাপারে আগ্রাসী শক্তির ভূমিকায়, আধিপত্যবাদী শক্তির ভূমিকায়, এবং তারা যখন ওই যে চিকেন নেকের এগেনস্টে রংপুরকে বা ফেনীকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলে, এটি তো ওয়ার।
কূটনীতিতে এইটাই তো যুদ্ধ, কারণ তারা তো ওয়ার ঘোষণা করেছে। তাদের আমাদের এখানে যে 8% থেকে 10% হিন্দু জনগোষ্ঠী আছে, আপনি আমি এবং স্যার আমরা নিশ্চয়ই কোনোদিন ভাবি না তারা বাংলাদেশের নাগরিক না, কিন্তু তাদেরকে ভাবানো হয় তারা বাংলাদেশের নাগরিক না। এবং আপনি খেয়াল করেছেন 24 মাসে তাদেরকে কতবার ফ্রন্টলাইনে নিয়ে আসা হয়েছে, শাহবাগে জমায়েত করার চেষ্টা হয়েছে, যমুনাতে জমায়েত করার চেষ্টা হয়েছে, এগুলো সব মোদি গভর্নমেন্ট করছেন। আপনি একটা ইনসিডেন্ট আমাকে বলেন তো, বাংলাদেশ সরকার দিল্লিতে, এমনকি সর্বশেষ এই গণ আন্দোলনেও কি সরকারের কোনো ভূমিকা ছিল? বাংলাদেশের কোনো বিচ্ছিন্নতাবাদীকে ভারতীয় সামরিক বাহিনীর উপরে আক্রমণের জন্য সরকার রেডি করেছে কখনো? 76 থেকে 77-এ জিয়াউর রহমান সরকারের সময় ভারত সেটি করেছে। একবার বললাম আপনাকে, এই অ্যাক্টগুলো যদি আপনি শোনেন, আপনাকে নির্মোহভাবে ওই স্বামী স্ত্রীর সম্পর্ক কিনা, 71-এর রক্তের সম্পর্ক কিনা, সেটা তো একটা প্রেক্ষাপট আছেই, আমরা অস্বীকার করছি না, কিন্তু পরবর্তীতে শোষণের সম্পর্ক কিনা, আধিপত্যবাদের সম্পর্ক কিনা, এটিকে নির্মোহভাবে একাডেমিকভাবে বিশ্লেষণ করে আপনাকে কূটনীতি ঠিক করতে হবে। আমি কিন্তু আবারও বলছি, বাংলাদেশের জনগণের এই মুহূর্তের মানসপট সাংঘাতিকভাবে ভারত বিরোধী। ভারতকে এটি উপলব্ধি করতে হবে, তাকে আস্তে আস্তে তার অপরাধসমূহ স্বীকার করে সম্পর্কের একটা লেভেল প্লেইং ফিল্ডে তাকে আসতেই হবে। কিন্তু স্যার তো বলছেন যে মানে তার সাথে মিত্রতা বজায় রাখার সুযোগ কম এবং চোখে চোখ রেখেই তার সাথে আসলে, এবং বলছেন যে আরেক দেশ, যে দেশকে আমরাও সবসময় শত্রু দেশ হিসেবে শুনে আসছি বা দেখে আসছি, কারণ তারা একসময় আমাদের দেশের এত মানুষকে মেরে ফেলে এই দেশকে, তাদের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি, আমরা যুদ্ধ করেই স্বাধীন হয়েছি। তো সেই দেশের গোয়েন্দা সংস্থাকে এই মুহূর্তে ডেকে আনা বা তাদের কাছে সাহায্য চাওয়া, সহযোগিতা চাওয়া, সেইটা কি আসলে কতটা? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, রাজনীতি এবং কূটনীতিতে স্থায়ী শত্রু এবং স্থায়ী মিত্র বলে কিছু নাই। আপনি 71 সালে একটি দেশকে পরাজিত করেছেন, এই গর্বই তো আমাদের বিজয়। এবং তাদের যারা এদেশীয় সহচর ছিল তারা তো আমাদের চোখে এখনো ভিলেন, এবং তাদের বিচার আমরা চাই। মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছে, আগামী তো হয়তো হবে। দ্যাট ডাজন্ট মিন যে আপনি ওই দেশটির সাথে একটা শত্রু ভাবাপন্ন সম্পর্ক রেখে বাকি জীবন কাটিয়ে দিবেন। দেখুন, ওই ঘৃণা, ওই অপরাধবোধ তো তাদের মধ্যে ঢুকাতেই হবে। এবং তারা আমাদের, একসময় আমরা বলতাম তাদের নাগরিকদেরকে ফেরত নেয় না কেন, এখন কি আপনি শোনেন? তার মানে সময়ের সাথে সাথে জিনিসটি চাপা পড়েছে। পাকিস্তানের সাথে আপনাকে ট্রেড অ্যান্ড কমার্সে যেতে হবে। দেয়ার আর ফিউ থিংস যেটা আপনি পাকিস্তানের সাথে করতে পারেন। সামরিক চুক্তিতে যেতে হবে, টার্কির সাথে যেতে হবে, মালয়েশিয়ার সাথে যেতে হবে। বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে বেরোতেই হবে। সমুদ্র সীমায় অন্য কারোর সাথে যেতে হবে, মিয়ানমার হয়ে চায়না চলে যেতে হবে। আপনি খেয়াল করে দেখবেন, ওই যে আপনি জিজ্ঞেস করছিলেন যে বিএনপির সাথে ভারতের একটা অস্বস্তির সম্পর্ক কেন, জিয়াউর রহমান এটি চেষ্টা করেছিলেন, এবং সেই কারণে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক কিন্তু জিয়াউর রহমান। কারণ উনি বাংলাদেশের মানুষের শ্বাস নেওয়ার অধিকারকে স্বীকৃতি চেয়েছিলেন। উনি আফ্রিকা থেকে শুরু করে আপনার এশিয়ার অনেক দেশের সাথে সম্পর্ক করতে চেয়েছিলেন। ভারত যেভাবে বাংলাদেশকে চাচ্ছে, এটি একটি স্যাটেলাইট স্টেটের মতো, তার অধীনস্থ একটি রাজ্য। তার যেরকম অনেকগুলো প্রদেশ আছে, আরেকটি প্রদেশ। এবং আওয়ামী লীগের লোকরা, আমি কাউকে কাউকে বলতে শুনেছিলাম তারা জয় বাংলার সাথে জয় হিন্দও বলতে চান, এই 3 বছর আগের ঘটনা। তাদের এক ধরনের ভারতের প্রতি দাসত্বের একটা অঙ্গীকার আছে। এই দেশের বুদ্ধিজীবীরা, তাদের নাম ভুল ছাপা হয় দেশ পত্রিকায়, তাদের কোনো তাদের কোনো অপমান বোধ হয় না, কারণ তারা ওতেতেই খুশি। আমরা গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায় কঠিন শব্দ হলেও লিখতে পারি, আমাদের তারেক রহমানকে তারা তারিক রেহমান লেখেন। এগুলো কিন্তু ইচ্ছাকৃত, এগুলো আপনি বুঝবেন মুদ্রাক্ষরিকের দোষ না। কিন্তু এই অ্যাটিটিউডটা বদলাতে হবে। পৃথিবী বদলে গেছে, আমাদেরকে একটা সহ অবস্থান, সম্মানের, সাম্যতার সম্পর্কে জড়াতে হবে। আমি একেবারে রাইট অফ করতে চাচ্ছি না, কিন্তু আমি কিন্তু বলতে চাচ্ছি যে আপনাকে চোখে চোখ রেখে কথা বলতেই হবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু ডিল উইথ ইন্ডিয়া। আচ্ছা, ডক্টর শাহিদুজ্জামান, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে বাংলাদেশের এই মুহূর্তে পররাষ্ট্রনীতি বা পলিসি, আপনি সেই বিষয়েই বলছিলেন, মানে কতটা অ্যাগ্রেসিভ হইলে বাংলাদেশের আসলে টিকে থাকা সম্ভব এবং ভবিষ্যৎ নিরাপদ হবে? ধন্যবাদ। অ্যাগ্রেসিভ শব্দটা আপনি কি অর্থে মিন করছেন আমি জানি না, উইদিন কোর্ট অ্যাগ্রেসিভ। আমি যেটা বুঝি অ্যাগ্রেসিভ মানে হচ্ছে যে আমাদেরকে অস্তিত্বজনিত প্রয়োজনে কি অসাধারণ পদক্ষেপগুলো নিতে হবে, সনাতন ধর্মী চিন্তায় সেটাকে ভেঙে দেয়।
এখন আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতিই হচ্ছে যে একটা দেশের স্থায়ী স্বার্থ থাকে, স্থায়ী বন্ধু বলে কিছুই নেই। লর্ড পামারস্টোন 1918 সালে ব্রিটিশ পার্লামেন্টে এই কথা বলেছে, মানে এটাই হচ্ছে আপনি যখন বলেন যে পাকিস্তান আমাদের 71-এ কি করেছিল, আমাদের কত বড়, হ্যাঁ সবই মানি, কিন্তু আপনি চিন্তা করেন আমেরিকা তো জাপানে নিউক্লিয়ার ওয়েপন ফেলেছিল, কিন্তু তারপর যে বাস্তবতা ফিরে এসছে, তারপর থেকে গত 70 বছর ধরে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হচ্ছে জাপান। জাপান কখনো আমেরিকান ট্রুপস জাপানের মাটি ছেড়ে চলে যাক এটা চায় না তারা। দীর্ঘ সময় জাপান শান্তিকামী নীতির পথ বেছে নিয়েছে, কেননা তারা আমেরিকান নিউক্লিয়ার আমব্রেলায় রেখেছে নিজেদেরকে অস্তিত্বজনিত প্রয়োজনে। আমরা কেন, আমি কি খুব আনন্দিত যে পাকিস্তানের সাথে নিরাপত্তা? না, আমি চাই না, কারণ আমি 71-এ আমাকেও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমারও অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে পাকিস্তান আর্মি গুলি করে মেরে ফেলেছে, আমি জানি, আমি দেখেছি কি হয়েছে। কিন্তু তারপরে আমি বলবো যে আমার দেশের অস্তিত্বের প্রয়োজনে দরকার হলে, চার্চিল যেটা বলেছিল যে হিটলারকে থামাতে হলে আমি শয়তানের সাথেও হ্যান্ডশেক করব। এই যে রাশিয়ার সাথে হিটলার মিত্রতায় গিয়েছিল, এই জন্য আমরা বলি যে ভারতকে শিক্ষা দেবে, বাংলাদেশে প্রতিশোধ নেবে পাকিস্তান ভাঙার জন্য এই একমাত্র দেশ হচ্ছে পাকিস্তান, যে সরাসরি বাংলাদেশের অস্তিত্বকে এত গুরুত্ব দেয় যে তার জন্য প্রয়োজন হলে তারা ভারতের বিরুদ্ধে আণবিক অস্ত্রও ব্যবহার করবে। এটা কিন্তু তাদের ঘোষিত নীতি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তাদের আর্মি চিফ, ফিল্ড মার্শাল ঘোষণা করেছে, তারপর বেশ আগে থেকেই তারা কিন্তু বলে এসছে যে, এবং এরকম কথাও তারা বলে যে তারা, এবং আমাদের সাথে এইগুলো নিয়ে তো নেগোসিয়েশনসও হয়েছে গত 2-3 বছরে। স্পেশালি আমাদের সেনাবাহিনীর কয়েকজন সিনিয়র অফিসার্স, আমি নাম বলতে পারি, লেফটেন্যান্ট জেনারেল কামরুল, যাকে ফরেন মিনিস্ট্রিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, হি হ্যাজ বিন দ্য মেইন নেগোসিয়েটর উইথ পাকিস্তান, যে আণবিক অস্ত্র ভিত্তিক নিরাপত্তা সহযোগিতা প্রাসঙ্গিক হতে পারে কি না। সুতরাং এই যে আমরা পাকিস্তানের কথা বলি, চীনও কিন্তু আরও গুরুত্বপূর্ণ। চীন আর পাকিস্তান মিলে ভারতের 5টা বিমান ফেলে দিয়েছিল। সরাসরি এই প্রথম চীন পাকিস্তান ভারত যুদ্ধে ইনভলভড হয়েছে। চীন কখনো এর আগে যুদ্ধে ইনভলভড হয়নি। আজকে চীনের সাথে পাকিস্তানের সামরিক সহযোগিতা, এয়ার ডিফেন্স অনেক উন্নত, যেটা এখন বাংলাদেশ আর চীন আলোচনা করছিল যে আমরা চীনের নিরাপত্তা, এই বিমান নিরাপত্তা, এয়ার নিরাপত্তা বলয়ে চলে আসবো পাকিস্তান সহ একসাথে, চায়না, পাকিস্তান, বাংলা, এখানে টার্কিও যোগ হচ্ছে। এগুলো কিন্তু যে ডেভেলপমেন্টসগুলো হচ্ছে ভারত জানতো, কিন্তু আপনি যেটা প্রথমে প্রশ্নটা জিজ্ঞেস করলেন যে কি অ্যাগ্রেসিভ পলিসি নিতে হবে, আমি তো চিন্তা করতাম এতদিন যে আমাদের পলিসি এগিয়ে যাচ্ছে ভালোই, কিন্তু আমার কাছে একেবারে অত্যন্ত পাজলিং মনে হলো যে ভারতের এই যে প্রধান ঢাকায় ল্যান্ড করেছে এবং চীন থেকে আসছে, এবং এখানে কি হতে পারে। আমার যেটা সবচেয়ে বড় ভয় হচ্ছে যে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব কুনমিং, এই মায়ানমার হয়ে বাংলাদেশে সড়ক যোগাযোগটা গড়ে তোলা। এবং আমি একটা ইয়েতে লিখেছি পর্যন্ত যে এর জন্য আমাদের কোনো পূর্ব শর্ত ব্যবহার করা উচিত না। এমনকি আমাদের যদি বলি যে রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে, এই শর্তে আমরা চীনকে অ্যালাউ করব, এটা কিন্তু একেবারে আত্মঘাতী হবে। এটা কিন্তু ভারতের ইচ্ছা ডিলে করার জন্য, কেননা রোহিঙ্গাদের আপনি রাতারাতি ফেরত পাঠাতে পারবেন না, চায়না চাইলেও পারবেন না। আজকে ফরেন মিনিস্টার নিজেই বলছিল যে আপনাকে রোহিঙ্গাকে যদি ফেরত পাঠাতে হয় সেটা এনডিউরিং হতে হবে, সাস্টেইনেবল হতে হবে। আগামী 5 বছর পরে যদি রোহিঙ্গারা আবার দৌড় দিয়ে আসে তখন কি করবেন? পররাষ্ট্রমন্ত্রী আজকে ওনার নিজের মুখেই শুনলাম যে রোহিঙ্গাদের একটা আলাদা মায়ানমারের সিকিউরিটি স্ট্রাকচারে রোহিঙ্গাদেরকে স্থান দিতে হবে। আমরা এটাকে বলি যে রোহিঙ্গা তার নিজেদের ফাইটিং ক্যাপাবিলিটি ডেভেলপ করতে হবে। 20,000 30,000 একটা রোহিঙ্গা ফোর্স গড়ে তোলা কঠিন না, এবং সেটা যদি হয় তখনই কিন্তু রোহিঙ্গা রিটার্নটা সাস্টেইনেবল হতে পারে। এই প্রক্রিয়াতে চীন সাহায্য করতে পারে, এবং এটা হবে গ্র্যাজুয়াল, রাতারাতি হবে না। চীন আমাদের যদি এখন রোহিঙ্গাদেরকে আর্মস দিয়ে সাহায্য করে, তাইলে আরাকান আর্মিকে ডেটার করা যাবে, এবং এটা ভুলে গেলে চলবে না। আমি সেই ডিজিএফ একটা সেমিনারে, রাউন্ড টেবিলে আলোচনায় আমরা এটা উঠে এসেছিল যে আরাকান আর্মি কোনো দিনও কিন্তু বাঙালি রোহিঙ্গা বা বাঙালিদের সহ্য করবে না। তাদের চোখে আমরা হচ্ছি কালা শুয়োর, ব্ল্যাক পিগস, এরকম ভাষা ওরা ব্যবহার করে বাংলাদেশি ও রোহিঙ্গাদেরকে নিয়ে।
এবং এদের যে রেসিস্ট অ্যাটিটিউড এটা কোনোদিনও পাল্টাবে না। এই জন্য আমাদের সামরিক একটা সামর্থ্য থাকতে হবে রোহিঙ্গাদের। এটা যদি আপনি করতে যান সেটা করা গ্র্যাজুয়াল, কিন্তু চীনের সাথে আমাদের যে এই যে যোগাযোগটা যদি হয় তাহলে কিন্তু আমাদের অর্ধেক যুদ্ধ ভারতের সাথে জেতা হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, এই যে প্রধান ঢাকায় আসছে, আমি মনে করি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হচ্ছে যে কোনো মূল্যে এই চীনের সাথে আমাদের এই করিডোরটা বন্ধ করা, আটকানো। কেননা চীনের সাথে আমাদের এই করিডোর হওয়া মানেই হচ্ছে আমরা চীনকে বাংলাদেশের ভিতরে নিয়ে আসছি। এটাই কিন্তু ভারতের জন্য নাইটমেয়ার। এবং তখন দেখেন 2 দিনে আমরা আমাদের এক্সপোর্টস চীনে পাঠাতে পারবো, চীনও কিন্তু পাল্টা তাদের এক্সপোর্ট বাংলাদেশে 2 দিনে। এখন কতদিন লাগে? যে অনেক অল্প সময়ে পাঠানো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইরান যেমন কন্টিনিউয়াস সাপ্লাই পাচ্ছে সামরিক সরঞ্জাম, ট্রেন লাইন রয়েছে চীন, সেন্ট্রাল এশিয়া, ইরান, এবং এই ট্রেনে করে কিন্তু ইরানের প্রচুর সামগ্রী আসছে, মিসাইলসগুলো আসছে চীন থেকে, যার ফলে আমেরিকাকে সে ঠেকাতে পারছে। হ্যাঁ, আমরা যদি চীনের সাথে এই কমিউনিকেশন লাইন গড়ে তুলি, এটা হবে ভারতের বিপক্ষে আমাদের শ্রেষ্ঠ নিবারক। আচ্ছা, ওই যে ওসমান হাদি একটা কথা বলেছিলেন যে ঘাস খেয়ে হলেও সামরিক প্রশিক্ষণ নেওয়া উচিত, মানে ওই শক্তিটা বাড়ানো উচিত। তার মানে আপনি সম্পূর্ণ একমত তার সাথে? হ্যাঁ, এটা তো সত্যি কথা। এটা আপনি কিভাবে থাকবেন? দেখেন, ভূ রাজনীতির ডেফিনেশন যদি দেখেন, সেই 1919 সালে একটা স্টেট হচ্ছে একটা লিভিং অর্গানিজমের মতো, হয় এটা এক্সপ্যান্ড করবে, না হয় এটাকে কেউ গিলে ফেলবে। এটা 1919 সাল, কলোনিয়াল রুলের সময়কার কথা। কিন্তু আজকেও কিন্তু প্রযোজ্য। ভারত আর বাংলাদেশ যদি আপনি তুলনা করেন, ভারতের জন্য বাংলাদেশ এত গুরুত্ব বহন করে, কেননা 7 সিস্টার্সকে বাঁচাতে হলে, ভারত শিলিগুড়ি করিডোরকে রক্ষা করতে হলে বাংলাদেশের ভিতর দিয়ে তাকে রাস্তা করতেই হবে। আচ্ছা, এবং আমরা এই রাস্তা করতে দিব না। আচ্ছা, এটাই আশরাফ হচ্ছে কায়সার, আমরা একদম শেষে 30 সেকেন্ডে কিছু যুক্ত করতে আমি চাই। মনে করি যে আমরা যদি কূটনীতিতে সহ অবস্থানের জায়গায় যেতে চাই, বল কিন্তু ভারতের কোর্টে। কেননা বাংলাদেশ যা করার, এমনকি নতুন সরকার বা অন্তর্বর্তী সরকারও ধারাবাহিকভাবে বলে এসেছে আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্কই চাই, অন্তত কার্যকর সম্পর্ক তো চাই। কাজেই দীনেশ ত্রিবেদী কত মিষ্টিভাষী, কত দিল্লিতে গিয়ে কি বলছেন তা আমরা দেখতে চাই ভারত কার্যকর পদক্ষেপ নেয় কিনা। শেখ হাসিনার ব্যাপারে ভারতের পদক্ষেপ কি হবে, এটি বাংলাদেশের জন্য জরুরি। এবং কেন বারবার বাংলাদেশের অপরাধীরা ভারতে অভয়ারণ্যের পরিবেশ পায়, এই প্রশ্নের উত্তরও ভারতকে কিন্তু দিতে হবে। আমরা 75-এ দেখেছি, 76-এ দেখেছি, আমরা এবার শেখ হাসিনা এবং তার পরিষদবর্গকে দেখলাম, এবং বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের অনেক লোকও ভারতে আশ্রয় পায়। কি করে একটা অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। আপনাকে আমি শুধু লাস্ট লাইন বলি, ভারতে যে সংখ্যালঘু মুসলিম আছে তাদের সাথে ভারতের আচরণটা ইসরায়েলের মতো। কাজেই ভারত ধীরে ধীরে একটি ইসরায়েলি স্টেট হওয়ার চেষ্টা করছে। ইসরায়েল গাজাতে যেভাবে গণহত্যা করেছে, ভারত কাশ্মীরে সেরকম করে তার কার্যক্রম পরিচালনা করার জন্য প্রক্রিয়া করছে। কাজেই ভারতকে আপনি প্রতিবেশী বলে খুব সহজ মনে, মানে সাদা মনে গ্রহণ করে নিজের বিপদ ডেকে আনা ঠিক হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকে করা আলাপ। একটা লাস্ট পয়েন্ট আমি বলি। দেখেন, আমার সতীর্থ বন্ধু 60-এর দশক থেকে একসাথে পড়াশোনা করে আসছি, জেনারেল ফজলে ইলাহি আকবর, যে খালেদা জিয়ার আজকে আমাকে ফোন করে বললো যে, মানে আই ক্যান কোট হিম, তার কোনো মানা নেই, যে আমাদের খুবই দুর্বল অবস্থা, চীনের সাথে আমাদের যে অ্যাগ্রিমেন্টগুলো হয়ে আসছে, এই যে তিস্তা পানি, তারপর করিডোর করা, এবং আরেকটা কি যেন, 3টা, সমস্ত ফাইল আলমারিতে তালা দেওয়া, কোনো অ্যাগ্রিমেন্ট সই করা হয়নি এখনো। এবং এখানে আমরা চীনের সাথে পুরো ব্যাপারটাই এখন ডিলেইড হয়ে যাচ্ছে, এবং এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমাদের জন্য অসীমই সংকেত। জি, অনেক ধন্যবাদ দর্শক। আজকে করা আলাপ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।